আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই লাইভ পর্যালোচনায়। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে জাতিসংঘের চেয়ারপারসন হিসেবে বাংলাদেশ জিতে গেছে, হেরে গেছে সাইপ্রাস। এই খবর চাউর হয়ে গেছে সর্বত্র। অবশ্যই গৌরবান্বিত হবার মতোই খবর, বাংলাদেশের তরফে ডক্টর খলিলুর রহমান বিজয়ী হয়েছেন। যাই হোক, একটা প্রশ্ন উঠেছে যে ভারত কি আমাদেরকে ভোট দিয়েছে? নাকি ভারত সাইপ্রাসকে ভোট দিয়েছে? যদি আমি একদম সরল হিসেবে বলি যে ভারত আমাদেরকে ভোট দেয়নি, তাহলে এর পেছনে যথাযথ তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারবেন না। কিন্তু যদি আমি বিশ্লেষণ করে দেখাই যে কিভাবে ভারতের প্রতি এই সন্দেহ বিস্তৃত হয়েছে, তাহলে নিশ্চয়ই এটা সবাই বুঝতে পারবেন যে এখানে ভারত আমাদের পক্ষে ছিল না। যাই হোক প্রিয় দর্শক, আসুন আমরা আলোচনার ভেতরে প্রবেশ করি। দর্শক, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডক্টর খলিলুর রহমান। তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, অন্তর্বর্তীকালীন সরকারেরও নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্ক জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে তিনি সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকৌরিসকে পরাজিত করে বিজয় অর্জন করেন। ডক্টর খলিলুর রহমানকে নির্বাচিত করতে কাজ করেছে নিরন্তরভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা, এই জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন। যাই হোক প্রিয় দর্শক, ডক্টর খলিলুর রহমান তিনি পেয়েছেন ৯৯টি ভোট, আর খলিলুর রহমানের প্রতিপক্ষ সাইপ্রাসের প্রার্থী তিনি পেয়েছেন ৯১টি ভোট। খলিলুর রহমান ৮ ভোটে বিজয়ী হয়েছেন। এখন দেখুন যে প্রচলিত আঞ্চলিক রোটেশন পদ্ধতি অনুযায়ী ৮১তম অধিবেশনের সভাপতির পদটি রাশিয়া প্যাসিফিক গ্রুপের জন্য নির্ধারিত ছিল। এ পদে বাংলাদেশের প্রার্থী হিসেবে ডক্টর খলিলুর রহমান এবং সাইপ্রাসের প্রার্থী হিসেবে আন্দ্রেয়াস এস ককোরস প্রতিদ্বন্দ্বিতা করেন। এই বিজয়ের মাধ্যমে প্রায় ৪ দশক পর আবারও বাংলাদেশের একজন প্রতিনিধি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনের সুযোগ পেলেন। ১৯৮৬-৮৭ সালে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী সাধারণ অধিবেশনের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তো সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের পর এবার প্রথম ৮১তম অধিবেশনের সভাপতিত্ব করবেন বাংলাদেশের প্রতিনিধি, অবশ্যই নির্বাচিত প্রতিনিধি। প্রিয় দর্শক, ৮১তম অধিবেশনের সভাপতির পদে নির্বাচিত হতে প্রায় ৪ বছর আগ থেকেই কূটনৈতিক প্রচার শুরু করেছিল বাংলাদেশ। মূলত আওয়ামী লীগ সরকারের সময়ে এই প্রচারটি শুরু হয়, পরে অন্তর্বর্তী সরকার এসে আরো বাড়তি প্রচারণায় নিজেদেরকে যুক্ত করে। এ পদে প্রথমে ফিলিস্তিন প্রার্থিতা ঘোষণা করলেও পরে তারা প্রার্থিতা প্রত্যাহার করে নেয়। তো যাই হোক, চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা হয় বাংলাদেশ এবং সাইপ্রাসের মধ্যে। এখন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হতে প্রতি বছর সদস্য রাষ্ট্রগুলোর ভোটে নির্বাচিত হতে হয়। তো সদস্য রাষ্ট্রগুলোর বৈধ ভোট গণনা শেষে যারা বিজয়ী হন তারাই আসলে নির্বাচিত হন। বাংলাদেশ এক্ষেত্রে এইভাবেই নির্বাচিত হয়েছে। কারা ভোট দিলেন, কাকে ভোট দিলেন এটা আসলে গোপন বিষয়। এটা প্রকাশ্য কোনো বিষয় নয়। এটা জানা যায় না। কিন্তু কেউ যদি ভোটদান থেকে বিরত থাকে, সেটা কিন্তু বোঝা যায় যে অমুক, অমুক রাষ্ট্র ভোটদান থেকে বিরত থাকলো। এখন দেখুন, তাহলে আমরা কিভাবে সন্দেহ করছি যে ভারত আমাদেরকে ভোট দেয়নি? এখানেই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সমীকরণ রয়েছে প্রিয় দর্শক। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে সাইপ্রাসের সঙ্গে ভারতের সম্পর্ক উষ্ণতায় গেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সাইপ্রাসে গিয়েছিলেন। সাইপ্রাসের সর্বোচ্চ সম্মাননা তাকে দেওয়া হয়েছে। অন্যদিকে এই মে মাসের শেষ দিকে সাইপ্রাসের প্রেসিডেন্ট ভারতে এসেছিলেন। তাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন নরেন্দ্র মোদী। তো এই দুটো কারণে অনেকেই মনে করছেন যে এই নির্বাচনে বাংলাদেশকে দিল্লি ভোট দেয়নি, ভোট দিয়েছে সাইপ্রাসকে। সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডুলাইদেস তিনি ২০ থেকে ২৩শে মে ২০২৬ পর্যন্ত ভারত সফর করেন। এই আ সফরকে নরেন্দ্র মোদী ঐতিহাসিক হিসেবেও আখ্যা দেন। নরেন্দ্র মোদী ২০২৫ এর জুন মাসে সাইপ্রাস সফর করেন এবং সেই সফরের মধ্য দিয়ে ২ দেশের মধ্যে সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছে। সেই সফর একটি কৌশলগত অংশীদারিত্বের ভিত্তি স্থাপন করেছিল। এটি ভারত এবং সাইপ্রাস সম্পর্ককে একটি ফলাফল ভিত্তিক এবং বাস্তব পর্যায়ে নিয়ে যাওয়ার সূচনা তৈরি করেছে। তো দেখুন, আ দুটি দেশের মধ্যে নানা ধরনের চুক্তি রয়েছে, সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে।
এখন হঠাৎ করেই সাইপ্রাসের সঙ্গে ভারতের কেন সম্পর্ক? এর জন্যে একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। আপনারা জানেন যে মধ্য এশিয়ায় অবস্থিত এই সাইপ্রাস তুরস্কের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র। তুরস্কের সঙ্গে সাইপ্রাসের দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে। অর্থনৈতিক, রাজনৈতিক নানা কারণেও সাইপ্রাসের সঙ্গে তুরস্কের ভয়াবহ বিরোধ বা দ্বন্দ্ব আছে। সাম্প্রতিক সময়ে তুরস্কের সঙ্গে ভারতের সম্পর্ক ভয়াবহ খারাপ পর্যায়ে রয়েছে। আপনারা জানেন যে দক্ষিণ এশিয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান নতুন করে বাণিজ্যিক বিস্তৃতি ঘটাতে যাচ্ছেন। ইতোমধ্যে তুরস্ক, পাকিস্তান, চীন, রাশিয়া, নেপাল, মালদ্বীপ এবং বাংলাদেশের সঙ্গে ভিন্ন ভিন্ন এজেন্ডা নিয়ে সম্পর্কের বাতাবরণ তৈরি করেছেন। দেখুন, ভারতের সঙ্গে দিনকে দিন তুরস্কের দূরত্ব তৈরি হয়েছে। জাতিসংঘে গিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান কাশ্মীরের স্বাধীনতার পক্ষে এবং মুসলমান নিপীড়নের বিরুদ্ধে কথা বলেছেন। এতে আসলে তেলে বেগুনে জ্বলে উঠেছে দিল্লি। বিভিন্ন সময়ে পাকিস্তানের পক্ষ নিয়েছেন রিসেপ তাইপ এরদোয়ান এবং এইসব বিষয়ের বাইরে গিয়ে তিনি বাংলাদেশে সমরাস্ত্র কারখানা তৈরির জন্য ইচ্ছা প্রকাশ করেছেন। অন্যদিকে তিনি মালদ্বীপের সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু তিনি ভারতকে মালদ্বীপ থেকে সরিয়ে দিয়ে সেই জায়গায় তুরস্ককে বসিয়েছেন। তো ফলে নরেন্দ্র মোদী পাল্টা পদক্ষেপ হিসেবে সাইপ্রাসের সঙ্গে একটা নতুন সম্পর্ক তৈরি করেছেন। এই সম্পর্কটা আদর্শিক, কূটনৈতিক, রাজনৈতিক যাই বলি না কেন খুবই গুরুত্বপূর্ণ। কারণ সাইপ্রাসের সঙ্গে আবার ইসরায়েলেরও ভালো সম্পর্ক আছে। অনেক সময়ই বলা হয়ে থাকে বা তথ্য পাওয়া যায়, যখনই যুদ্ধাবস্থা ভয়াবহ রূপ ধারণ করে তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিমানে করে সাইপ্রাসে গিয়ে পালান বা লুকিয়ে থাকেন। কারণ সাইপ্রাস ইসরায়েল থেকে খুব একটা বেশি দূরে নয়। তো এইসব কারণে বলা হচ্ছে যে ভারত এবার সাইপ্রাসকেই সমর্থন দিয়েছে। কারণ ২০ থেকে ২৩ মে সাইপ্রাসের প্রেসিডেন্ট তো ভারতেই ছিলেন। তিনি নিশ্চয়ই তার দেশের প্রতিনিধিকে নির্বাচিত করবার জন্য নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ করেন। আর ফলশ্রুতিতে নরেন্দ্র মোদীও তার ভোটটি সাইপ্রাসকে দেন। ফলে বাংলাদেশ বঞ্চিত হয়ে যায়। এই ধরনের আলাপের ডালপালা বিস্তৃত হয়েছে প্রিয় দর্শক। আরো কারণ রয়েছে। শুধুমাত্র একটা কারণে তো আসলে এই সন্দেহ করা হচ্ছে না। এর আগে রোহিঙ্গা ইস্যুতে ২০২২ সালেই জাতিসংঘে ভোটদান থেকে বিরত ছিল। ২০২২ মানে আওয়ামী লীগ আমল, বুঝতেই পারছেন। যে সময়ে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক আকাশ স্পর্শ করেছে বলে দুই দেশের কূটনীতিকরাই বলতেন। কিন্তু রোহিঙ্গাদের মানবাধিকার, রোহিঙ্গাদের নাগরিকত্ব নানা ইস্যুতে রোহিঙ্গাদের পক্ষে যেখানে ভারতের ভোট দেওয়ার কথা ছিল সেখানে ভারত ভোট দেয়নি, বরং ভারত বিরত থেকেছে। তো এটা নিয়ে কিন্তু সেই সময় অনেক ধরনের আলাপ আলোচনা হয়েছে, জল ঘোলা হয়েছে। অনেকেই বলেছেন যে ভারত কেন বাংলাদেশের পক্ষে দাঁড়ালো না। রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারের নাগরিকত্ব দেয়া সহ প্রত্যাবাসনের সহায়ক পরিবেশ সৃষ্টি সংক্রান্ত এক প্রস্তাবের পক্ষে ভোট দেয় ৯টি দেশ। এর মাধ্যমে এসব দেশ বাংলাদেশের পক্ষে এবং মিয়ানমারের বিপক্ষে তাদের নিজেদের অবস্থান জানায়। এর মধ্যে ছিল ক্যামেরুন, ইকুয়েটোরিয়াল গিনি, নামিবিয়া, কেনিয়া, লেসোথা, মোজাম্বিক, তানজানিয়া, পালাও, সলোমন দ্বীপপুঞ্জ। দুঃখিত। তবে ভারত বাংলাদেশের পক্ষে ছিল না। এটা ৩১শে ডিসেম্বর ২০২২ ঘটনা। তো এসব কারণে সবাই একটাই সন্দেহ করছেন যে এবারও হয়তো তারেক রহমানের সরকারের প্রতিনিধি হিসেবে ডক্টর খলিলুর রহমানকে ভোট দেয়নি ভারত। কারণ দেখুন, ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিজয়। এই বিজয়ের মধ্য দিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশ আবারও মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ পেল। নিঃসন্দেহে এটা ঐতিহাসিক অর্জন। এই অর্জনের ক্রেডিট এই সরকার যেমন পাবে, একইভাবে সরকারের দুতিয়ালি বা কূটনীতিক তৎপরতা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। আবার এই সমালোচনা অনেকে করেছেন যে ডক্টর খলিলুর রহমান যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের শেষ মুহূর্তে মানে নির্বাচন দেবার ৭২ ঘন্টা আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা অসম চুক্তি করেছেন, সুতরাং সেই চুক্তির উপহার হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বিভিন্ন দেশ ডক্টর খলিলকে ভোট দিয়েছে। তিনি জাতিসংঘের সাধারণ
অধিবেশনে সভাপতিত্ব করবার জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন। তো নানা ধরনের গুঞ্জন রয়েছে। সামগ্রিকভাবে আমি বলব যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ডক্টর খলিলের যে চুক্তি করার বিষয়টি এটা আত্মঘাতী, এটা স্বার্থবিরোধী। কিন্তু এবার তিনি যে নির্বাচিত হলেন এটা আবার দেশের মর্যাদাকে আকাশে নিয়ে গেছে। এটা অবশ্যই ইতিবাচক। সেটা নেতিবাচক বলেই কি এই ইতিবাচককে আমি স্বীকৃতি দেব না তা তো হয় না। ভালো থাকবেন দর্শক। আল্লাহ হাফেজ।